মেয়র পান খাওয়া লালচের দাঁত বের করে ক্যাটো ক্যাটে হেসে উঠলেন। আবার ভিত্তি খুঁজছে ছেলে, দেখো কাণ্ড। হামজা জানালো, জয় এসব করেনি। তা না হোক প্রশাসন জানে, তুমি তো জানি জয় করেছে। হামজা জোর দিয়ে বলল, এবার প্রশাসন যা জানে আপনার আমারও তাই জানার। কারণ সত্যিটা তাই, দুনিয়ার সব অপরাধ তো আর জয় একা করতে পারে না। ওরও তো একটা ক্লান্তি আছে, অপরাধ করে কালুও করতে পারে কাজটা, রাজনের লোকেরা করতে পারে। দিনাজপুরে যে একটা শীর্ষ সন্ত্রাস ত্রাসের সাম্রাজ্য গড়ে তাতে বাদশাহী করছে, তা ভুলে যাচ্ছেন আপনি, কাকা। মেয়র সাহেব চেয়ে রইলেন কিছুক্ষণ হামজার দিকে। শান্ত শীতল, ধূর্ত নেতাকর্মী হামজা। কোনো কিছুতে বিচলিত হবার প্রবণতা দেখা যায় না তার চেহারায়। মেয়র সাহেব বললেন, রাজন নাও করতে পারে, তুমিও করতে পারো। ব্যাটা ছেলে মানুষ বলে কথা। তুমি ভিত্তি খুঁজছিলে না, ভিত্তি দেই তোমাকে। ধরো, যে ঘটনাটা ঘটেছে মেয়েটার সাথে, তা তোমরা করেছো কোনো কারণে, আর এখন তার দায় আমার ওপর চাপিয়ে আমাকে বদনাম করে ডাউন করতে চাইছো। দুটো নিশানা, একটা তীর। হতে পারে নাকি এরকম আমাকে বসিয়ে মেয়র হবে পাটোয়ারির পরিবারের কেউ? এটাই তো বলতে এসেছো। যখন দেখলে নির্বাচন খুব কাছে এসে গেছে, প্রতীক বের হয়ে গেছে, আমাকে জেলে পুরা হলো না, তীর লাগলো না আমার গায়ে, তোমরা তিন বাপ বেটায় জন্মের ফাঁসা ফেসে গেছো। আর বাড়ি চলে এসেছে বাড়ির ছেলে দুটো। কথা শেষ করে সোফায় গা এলিয়ে বসলেন জন্টু সাহেব। হামজা ডানে বাঁয়ে ঘাড় ঘুরিয়ে গম্ভীর স্বরে বলল, বেশি বুঝছেন আপনি, কাকা। জয় কিছুই করেনি। আমি যা কামিয়েছে এই লাইনে, এবার চাইলে সংসদ নির্বাচন করলে সংসদের একটা সিট আমার ঘাড়ে পড়ে যেত নির্ভেজাল ভাবে। তবে এত তাড়াতাড়ি লাফ দিয়ে কলা খাওয়ার নয় আমার। মোরোভার, এবার নির্বাচন করছেন না আপনি, সোজা কথা। ধরে নিন এটা আপনার পাওনা শাস্তি অথবা আমার জোর, হতে পারে সেই জোরের জেরে শুধুই আমার ইচ্ছে। আপনার শাস্তি এই যে, প্রতীক বের হবার পরে আপনি নিজে গিয়ে নির্বাচন অফিসে নিজের নামটা কেটে আসবেন লাল কালিতে। ভোট কেন্দ্রে আপনার নাম এবং প্রতীকের কোনোরকম ব্যালট পেপার থাকবে না। আপনি যা করেছেন তা তো ভারী পড়বেই আপনার ওপর। ও তুমি চিন্তা করো না, বাপ, আমি ভার বয়ে নেব। জয় এতক্ষণে হেসে ফেলল, একটু বেশিই ভার, কাকা। আপনার শক্তিতে নাও গোলাতে পারে। এই বয়সে ঘাড় বেঁকে গেলে মুশকিল, মেরুদণ্ডের হাড় ভেঙে গুঁড়ো হবার চান্স আছে। তাই নাকি? জয় ফোনটা হাতের মধ্যেই ঘোরাতে ঘোরাতে বলল, আপনার ইট বালুর বিশাল ব্যবসা আছে না? কার নামে যেন চলে? আপনার বউ থুক্কু চাচির নামে, নাকি মেয়ে? জিরি এন্টারপ্রাইজ। জিরি কার নাম, কাকা? মেয়র সাহেব ভ্রু কুঁচকালেন। জয় ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে ধরল। সেখানে দেখা যাচ্ছে লণ্ডভণ্ড অবস্থায় সন্ধ্যার আকাশের নিচে গাড়ির ফ্রন্ট গ্লাস ভেদ করে খুব কাঁপাকাঁপির সাথে তোলা এক ভিডিও। কয়েক সেকেন্ড পর তার অ্যাঙ্গেল চলে গেল। গাড়ির ভেতর থেকে জানালা দিয়ে হাত বাড়িয়ে পেছনের দিকের দৃশ্যকে শ্যুট করা কোনো ভিডিও ফুটেজ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ট্রাকটা এতক্ষণে এই গাড়ির সামনে ছিল, তা গাড়িটাকে পাশ কাটিয়ে এখন পেছনে চলে গেছে। ট্রাকের পেছনে বেশ বড় করে রং দিয়ে লেখা, জিরি এন্টারপ্রাইজ। ভিডিওটা তৈরি হয়ে গেছিল জয়ের ফোনের ব্যাক ক্যামেরাতে, সেদিন যখন সে কবিরের ভেটকানো ছবি তুলতে ক্যামেরা অন করেছিল। জন্টু সাহেবের মুখভঙ্গিমা দেখে বোঝা গেল না, তিনি কি করবেন। খুব খাঁটি রাজনীতিবিদ, বহু বছরের চলাচল এই পথে তার। দুজনে বেরিয়ে এলো বাড়ি থেকে। পাশেটাই হামজার শ্বশুরবাড়ি। জয় খোঁচা মারল, যাও শ্বশুর বাড়ি, মধুর হাড়ি ভেঙে পেট ফুলিয়ে এসো। মানে আমি আবার গেলে প্রেগনেন্ট হয়ে পেট ফুলবে, তা বলছি না। গিলবে, গিলে পেট ফুলাবে। তোমাদেরই তো দিন, আমরা বাল সিঙ্গেল মানুষ। না আছে বউ, না শ্বশুরবাড়ি। হামজা কনুই দিয়ে গলা আকড়ে ধরল জয়ের। রাস্তার মাঝেই দুজনের কুস্তি বেঁধে গেল একচোট। কবির একটু দূরে দাঁড়িয়ে খালি হাসে। জয় একসময় নিজেকে ছাড়িয়ে হাঁপায়, তোমার উনি পাণ্ডবের মতো হাত দিয়ে আমার গলা চাপলে, রুহু ব্যথায় না হোক, বিরক্তিতেই বেরিয়ে আসবে। এই গায়ে দিও মিও কিছু মারো না। ছে হোক, কি গন্ধ, ভাবি কাছে আসে তো। হামজা আবার তেড়ে গেল রাস্তার ওপরেই। জয় চেড়ে দৌড়, সাথে গালাগাল দিচ্ছে। একটু দূরে গিয়ে ঝুঁকে দাঁড়িয়ে হাঁটুতে হাত রেখে দম ফেলে বলল, তুমি থানায় না কোথায় যাবে যাও, আমাকে এখন আর পাবে না। কবির চলে আয়, আমরা আজ পিকনিক করব। রাতে ব্যাডমিন্টন ম্যাচ আছে আমার। ভালো হও। আলগা জ্ঞান দিতে আসবে না, কানে ব্যথা হয় আমার।
সকাল 7টার বাস। আমজাদ সাহেব রাবেয়া এবং অন্তুর সিট খুঁজে ওদের বসিয়ে দিয়ে পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনতে নামলেন। অন্তু আর রাবেয়া পাশাপাশি সিটে বসেছেন। আমজাদ সাহেবের সিটটা আলাদা, কিন্তু দেখা গেল সেখানে এক সিটে একটি মহিলার জায়গা। অন্তু উঠে দাঁড়ালো। আব্বু, তুমি আমার পাশে বসো, আমি আন্টির কাছে বসছি। আমজাদ সাহেব একটু ভাবলেন, পরে গিয়ে বসলেন রাবেয়ার পাশে। অন্তুকে বললেন, অসুবিধা হলে ডাকতে। অন্তিকের আশার ছিল আজ বাপের সাথে এসেছে অন্তু। জোয়ান চাচাতো ভাইয়েরা এসে নিজেদের বাপের পাশে দাঁড়াবে, আমজাদ সাহেবের সেই কপাল নেই। ছেলে বলছে বউকে ডাক্তারের কাছে নিতে হবে। অন্তুর একটা বড় ভাই আছে, এই কথা স্বীকার করতেও বাধে তার আজকাল। সে জানে না অন্তিক কেন এমন হলো। অন্তুকে নিতে চাইছিলেন না আমজাদ সাহেব। মেয়ে মানুষ সালিসে গিয়ে অত লোকের মাঝে দাঁড়াবে, লোকে ভালো চোখে দেখবে না ব্যাপারটা। অন্তু দৃঢ় গলায় বলেছে, আব্বু, আমি কোনোদিন যেন তোমার দুর্বলতা না হয়ে উঠি। আর তার কারণ যদি শুধু হয় আমি মেয়ে, তবে আমার মেয়ে হওয়ার প্রতি আজ ধিক্কার। আমি যাব তোমার সঙ্গে, আর কিছু না হোক, তোমার সন্তান হিসেবে তোমার পাশে গিয়ে তোমার অবলম্বন হিসেবে দাঁড়ানো আমার কর্তব্য। আর তোমার কাছে আমি এমন চিন্তাধারা আশা করি না সমাজ কি বলবে। সমাজকে এড়িয়ে পায়ে পিষে আগে পা বাড়াতে তোমার কাছেই শিখেছি। তুমিই বলো সমাজের মুখ আছে বলবে, খারাপও বলবে, ভালো খুব কমই বলবে। এই সমাজকে তোয়াক্কা করা মূর্খতা এবং আত্মনির্ভরশীলতাহীন কাজ। এই সমাজ প্রতিবাদী চেতনাধারীদের নিকট চিরদিন পদদলিত। সমাজের বিরুদ্ধে গিয়ে যারা কিছু করে মরেছে, তারাই কেবল অমর হয়ে রয়ে গেছে যুগে যুগে। আমজাদ সাহেব স্নেহভরে তাকালেন মেয়ের দিকে। বাঁশের সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে আছে। নেকাবের আড়ালে মুখটা দেখা যাচ্ছে না, অথচ চোখ দুটো বুজে থাকার পরেও হালকা কুঁচকে আছে। তিনি গম্ভীর স্বভাবে মানুষ, সামনে ভালোবাসা দেখাতে অক্ষম। তাই হয়তো অন্তু কোনোদিন বুঝতে পারবে না বাবার কলিজার এক টুকরো মাংসপিণ্ডের নাম অন্তু। কুড়িগ্রাম পৌঁছাতে প্রায় বেলা খাড়া হলো। গ্রামের রাস্তাঘাট পেরিয়ে হেঁটে আসার সময় অন্তুর খুব ছোটবেলার কথা মনে পড়ছিল। আব্বুর হাত ধরে অন্তিক আর সে আসতো দাদুর বাড়িতে। রাস্তায় হাঁটতে হাঁটতে আব্বুকে পাশ কাটিয়ে ওর চুলের জুটিতে টান মেরে আবার অপর পাশে হাঁটা শুরু করত। অন্তু চিৎকার করলে অন্তিক আব্বুকে বলতো, এই প্যাপুকে কোথা থেকে তুলে এনেছ আব্বু? খালি সারাদিন ম্যামে করে। কিছু হয়েছে ওর? কোনো সমস্যাই নেই, তবুও ক্যাক ক্যাক করে উঠছে। যেখান থেকে এনেছিলে সেখানেই ফেলে দিয়ে আসবে। আমার এসব প্যাপু লাগবে না, শুধু শুধু ভাগ বসাতে এসেছে। অন্তু আরও জোরে চেঁচাতে থাকলে অন্তিক হেসে লুটোলুটি খেত রাস্তার মাঝে। সেসব দিন ফুরিয়েছে, কিন্তু ফুরনোটা কি খুব জরুরি ছিল? সম্পর্কে যখন এত মায়া, তবে সেই সম্পর্কের সমীকরণের মান ধ্রুব নয় কেন? জীবনের মোড়ে মোড়ে বদলে কেন যায়? আজ অন্তু একা একপাশে আব্বুর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে, অপর পাশে অন্তিকের থাকার কথা ছিল। নেই। সেই রাস্তা আছে, আব্বু আছে, অন্তু আছে, অন্তিক কেন বদলেছে? অন্তুর মেজ ফুপুর বাড়ির দাদা বাড়ির পাশে। এই ফুপুকে দাদা ভাই নাকি বেশি ভালোবাসতেন, এজন্য নিজের ভাতিজার সঙ্গে বিয়ে দিয়ে কাছে রেখেছিলেন। তার বাড়িতেই দুপুরে খাবার খেল তিনজন। বোনকে ডাকলেন আমজাদ সাহেব, মাজেদা, তোর কি মনে হয় ওই জায়গা আমার প্রাপ্য না? এটা আসলেই কোনো যুক্তি যে আমি এখানে থাকি না বলে জায়গা পাবো না? জায়গা পরিষ্কার না হলে ক্রেতা জায়গা কিনবে না, ঋণে ভরে আছি। লোকজন দুবেলা বাড়ি বয়ে আসছে। মেজ ভাই এত মূর্খ আর স্বার্থপর হলো কবে? মাজেদা দুঃখ প্রকাশ করলেন, ছিল নাই বা কবে? আমি আর কি কইতাম, ভাই? আমার মেয়েটারে খোঁজার সাথে বিয়ে দিচ্ছে, পুকুরটায় মাছ চাষ করে খায়, আমার কোনো অধিকার নাই সেইখানে। আমি নিজে মরতেছি এই দুঃখে, তোরে আর কি করি? মেজ ভাইয়ের ধর্ম ইমান নাই। অন্তু শুনল, কিছু বলল না। তার মাথায় আব্বুর শুকনো অস্থির মুখখানা চক্রাকারে আবর্তন করছে। সালিশ বসল আছরের নামাজের পর। সেখানে আফজাল সাহেব পুঁথি তুলে আনলেন সেই মুঘল আমলের। কবে আমজাদ এখান থেকে চলে গিয়েছিল, আর আসেনি। তার জমি চাষবাস করে সে ঠিকঠাক রেখেছেন, দিনাজপুরের জমি পেয়েছে, সেখানে থাকছে, আবার এখানে ভাগ নিতে আসবে কেন? অন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারল না। অন্তু রুখে দাঁড়াল। মাতব্বর মশাইকে বলল, চাচা যান, আমার দুটো কথা আছে। এখন এটা বলবেন না, আমি ছোট মানুষ, মেয়ে মানুষ।
বড় এবং পুরুষ যখন সস্তা আলাপ জুড়েছে এখানে, তখন ছোট এবং মেয়েলোককে তো দাঁড়াতেই হবে সঠিক কথা বলতে। এরপর আর কেউ অবশ্য কিছু বললেন না। অথচ বিরূপ দৃষ্টি আটকে রইল কিছু কিছু ভাইরাস টাইপের মানুষগুলোর। অন্তু চাচাকে বলল, আপনি খুব যুক্তিসঙ্গত কথা বলেছেন, কাকা। আব্বু এখানে থাকে না, সুতরাং এখানকার জায়গা তার প্রাপ্য নয়। সেই সূত্রানুসারে আপনিও দিনাজপুর থাকেন না। ওখানে আপনার যে পুকুর হিসেবে জায়গা পড়ে আছে, ওটা আপনার পাওনা নয়। উত্তম বিচার। এক কাজ করুন, আগামীকাল কোর্টে চলুন। আপনার ওই জায়গা আব্বুর নামে, এবং আব্বুর এই জায়গা আপনার নামে রেজিস্টার করার দুটো দলিলে দুজন সই করবেন। এবং তা স্বয়ং আমি তত্ত্বাবধায়ক হিসেবে করাবো। কোনো গরমিল হবে না, আমাকে বিশ্বাস করতে পারেন। তো ওই কথাই রইল, কাকা। কাল করতে আসুন। সকলে একদম থ মেরে গেল। ক্ষেপে উঠে দাঁড়ালেন আফজাল সাহেব, চড়া দাঁত ফালায় দিমু, বেয়াদ্দপ মেয়েলোক। তোর মতন কুলাঙ্গার মায়া জন্ম দিয়া আবার এই পাড়ায় জমি নিতে আইছে তোর বাপ। এখরে করতো এই সমাজ তো মতো মায়ারে এই পাড়ায়। অন্তু হেসে ফেলল, জি জি, কেন নয়। এই পাড়ার এই সুবিচারের ভয়ই তো এই পাড়ায় আসি না জীবনে। অতি উত্তম বিচার হয় এই এলাকাতে। আর এমন সুসমাজে আমার মতো মেয়ে থাকলে প্রতিক্ষণে তামাশা হবে। এজন্যই দূরে আছি, লেখাপড়া করছি, ভালোই চলছে। আজ আব্বুর বাপের ওয়ারিশ সূত্রে পাওনা জায়গা বিনা নোটিশে আপনার হয়ে গেছে। এত চমৎকার বিচার যে এলাকায় হয়, সে এলাকার পা রাখার যোগ্যতা আমার নেই। সেই যোগ্যতা অর্জন করতে অনেক নিচে নামতে হবে, কাকা। অত নিচে আমি নামতে পারবো না। এই বিচার দেখতে আসবো এই পাড়ায়, সাহস আছে নাকি আমার? অন্তর্মুখে নিকাবের আড়ালে শুধু গাঢ় চোখ দুটো স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে, সেই চোখে প্রতিবাদ, সেই চোখের তারায় তারায় সাম্যবাদ। আফজাল সাহেব অনেক রকমের বাহানা করলেন, এটা ওটা তুলে নিজের কীর্তন গাইতে লাগলেন। কিন্তু কাটিয়ে দিল অন্ত। এক বুড়ো মাতব্বর গোষ্ঠীর লোক আমজাদ সাহেবকে বললেন, ও আমজাদ মায়ারে উকিল বানাইলেও তো পারগো। মায়া তো সুন্দর, ভালা কথা কইতে পারে দেখতেছি। মায়াডারে পড়াইও, বহুদূর যাইব হে। আমজাদ সাহেব হাসলেন, দোয়া করবেন, চাচা। সেই আশায় আছে। শেষ অবধি মুখে মুখে একটা ফয়সালা এলো, আফজাল সাহেবের গোয়ালের যে অংশ আমজাদ সাহেবের জায়গায় চলে গিয়েছে, সেটুকু ভেঙে জায়গা বের করে দিতে হবে। এবং যেহেতু গোয়াল ইট পাথরে গড়াও নয় মুই অংশ, সুতরাং যথাসম্ভব জলদি ভেঙে ঝামেলা মিটিয়ে দিতে হবে, যাতে আমজাদ সাহেব দ্রুত বিক্রি অথবা যা খুশি করতে পারেন। অন্তু সন্তুষ্ট হতে পারল না। মুখের এই কথা ঘুরে যেতে চোখের পলকও ঠিকমতো ফেলতে হবে না। কোনো ডকুমেন্ট স্ট্যাম্প পেপার ছাড়া এই কথাগুলো কত আনা সুষ্ঠুভাবে মানবে তার কাকা, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়ে গেল। মার্জিয়ার চাচার বাড়ির লোকসকল আসছে। মার্জিয়া রান্না করছে, যত্ন করছে। রাবেয়াও টুকটাক উৎসাহী। অন্তুকে বুঝিয়েছেন, দেখতে এলেই বিয়ে হয় না। তাছাড়া কুটুমও। আমজাদ সাহেব বাজার গেছেন হালকা পাতলা দই মিষ্টির ব্যবস্থা করতে। অন্তুর বুক ভার, মুখ গম্ভীর। টেবিলি কনুই চেটিয়ে বইয়ে নজর বুলাচ্ছে। জানা নেই লোকগুলোকে কেমন হবে, তাদের সামনে বসার পর কি প্রশ্ন করবে, শেষ অবধি কি হবে। জীবনসঙ্গী আব্বুর মতো হতে হবে, কথা শেষ। অবশ্য এটুকু ভরসা আছে, যেন তেন কারো কাছে সম্বন্ধ করবেন না আমজাদ সাহেব। বই ছেড়ে উঠে পড়ল, পড়ায় মনোযোগ আসছে না। আলো বাতাসপূর্ণ ঘরটা আমজাদ সাহেব অন্তুকে দিয়েছেন। বারান্দায় কিছু টব রাখা আছে। অ্যালোভেরা, পাথরকুচি, নয়নতারা, পাতাবাহার গাছ আছে। বারান্দা থেকে আলো ঠিকরে আসছে রুমে। রুমের মাঝে কিছুক্ষণ পায়চারি করল। পরনে কালো সালোয়ার কামিজ। ওড়নাটা সিল্ক সুতির, গায়ে জড়ানো, যার আঁচল মাটি ছুঁয়ে ঝুলছে। চুলের বেনি খুলেছে অল্পক্ষণ, চুলগুলো এলোমেলো। ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে বারান্দার গ্রিল ভেদ করে খোলা দরজা দিয়ে ঘরের ভেতরে। অন্তু পায়চারি করতে করতে হঠাৎই গেয়ে উঠল গুনগুনিয়ে। তিল আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা, ভালোবাসা মনে। অন্তু থমকাল। সে এমন যুবতী সুলভ আচরণ সচরাচর করে না। মুচকি হাসল। ফর্সা দেহে কালো পরিচ্ছদ দারুণ চমকাচ্ছে, তার উপর সূর্যরশ্মির প্রতিসরণাঙ্কন ঝিকিমিকি করে উঠছে মাঝে মধ্যেই। বাড়ির দরজায় কেউ এসেছে। পায়চারি থামালো, আবার শুরু করল। আমজাদ সাহেব ফিরেছেন। রাবেয়া দরজা খুললেন। দৃশ্য অন্য কিছু। তিনটে যুবক দাঁড়িয়ে আছে। জয়ের পরনে চিরায়ত সাদা থানের লুঙ্গি ও লম্বা দেহটাতে লুঙ্গির ওপর গায়ে জড়ানো শাল চাদর। বেশ মানায় তার সাথে।
হাসি মুখে সালাম দেয় সুন্দর করে, আসসালামু আলাইকুম চাচিমা। আমি জয়, জয় আমির, মেম্বারের ভাগ্নে। রাবেয়া পিছিয়ে দাঁড়িয়ে হাসলেন, ওহ জয়, আয় আব্বা, ভিতরে আয়। জয় ভেতরে ঢুকতে ঢুকতে বলে, আপনি চেনেন আমাকে? চেনব না, রাস্তায় রাস্তায় পোস্টার দেখি তো, হামজার পাশে তোমার ছবি দেখি। জয় চমৎকার লাজুক হাসল। রাবেয়া নাশতা আনতে গেলেন। জয় হাসল। আরমিনের মা খুব লোকসুলভ নারী। এদিক ওদিক তাকিতুকি করল কাঙ্ক্ষিত মানুষটির দেখা পাবার আশায়। কবির ও লিমনকে বলল, মহাদেবের ভক্ত নাকি তোরা? তোকে বসার জন্য আবার আলাদা করে কার্ড ছাপিয়ে দাওয়াত দেব। বসহি। অন্তর রুমে দাঁড়িয়ে হালকা গুঞ্জন শুনতে পাচ্ছিল। পুরুষের ভারী কণ্ঠস্বর ভেসে আসছে। অন্তর মনে হলো মেহমান এসেছে। পরক্ষণে মনে হলো পাওনাদার এসে আম্মার সাথে বিবাদ বাঁধিয়েছে। খানিক মানসিক প্রস্তুতির সাথে চুলগুলো হাত দিয়ে একটু এদিক ওদিক থেকে সরিয়ে দ্রুত কালো ওড়নাটি জড়িয়ে নিল মাথাসহ দেহে। ওড়নার বর্ধিত এক প্রান্ত দ্বারা চেহারা আবৃত করে এগিয়ে গেল। জয় তখন তার শিকারকেই খুঁজছে। তাকে বাড়িতে দেখে অন্তত ঘাবড়াবে মেয়েটা, অথবা কেমন হবে প্রতিক্রিয়া। ভীত হলে তা দেখতে দারুণ মজা লাগবে। সেই মুহূর্তে চপল পায়ে প্রবেশ ঘটল সেই অপরূপার। অন্তু সোফার ঘরে পা রাখতেই চোখাচোখি হলো জয়ের সাথে। ঝাঁকুনি দিয়ে কেঁপে উঠল শরীরটা অন্তুর। আচমকা মস্তিষ্ক থমকানোর ফলে হাত শিথিল হলো, সঙ্গে সঙ্গে মুখের আবরণ সরে গেল এবং থুতনিসহ সামান্য গলার নিচ অবধি অনাবৃত হয়ে এলো। জয় চোখ সরালো না নাকি সরাতে পারল না বলা যাচ্ছে না। শুধু টা গলা খটখটে শুকনো ঢোকের সঙ্গে বেহার মতো গিলল অন্তর সত্যটুকু। চোখের পলক পড়ল না। এর আগে সে তার চপল প্রতিদ্বন্দ্বিনীকে দেখেনি। শুধু দেখেছে বর্ষার ফলার মতো ধারালো, ঘন পাপড়ি ঝাপটানো চোখজোড়া। আজ অন্তর অসামান্য সুন্দর রূপ তাকে থমকে রাখল ক্ষণকাল। চোখে ফুটে উঠল বহু কিছুর সংমিশ্রণ। প্রথমে ক্রূর হাসি ছিল, সেটা এক সময় বিলীন হয়ে অভিভূত হলো চোখ দুটো, ধীরে ধীরে তাতে মিশল ক্রমশ মুগ্ধতা। বেশি হলে 4 সেকেন্ডের ব্যবধানে এই মহা অঘটন ঘটে গেল। জয়ের চোখে বিধে রইল অন্তর ফর্সা চিবুক ও গলার নিচ বুকের উপরিভাগ। চোখের পলকে মুখের আবরণ তুলে নিল অন্ত। মেরুদণ্ড শক্ত করে দাঁড়ালো। অসহায়ের মতো দুটো ঢোক দিল মেয়েটা। সর্বনাশ হয়ে গেছে। সে নিজেকে সামলে বলে উঠল, আপনি আপনি এখানে এসেছেন কেন? বাড়ি অবধি পৌঁছে গেছেন? আগে থেকেই চিনতেন আমার বাড়ি? জয় চোখ বুজে হাসে। অনুভব করে কণ্ঠস্বরটা অমন সুন্দর কণ্ঠস্বরের সাথে মিশ্রিত তেজ কণ্ঠের শোভা বৃদ্ধি করছে নাকি বেমামান ঠাওরাচ্ছে। সর্বোপরি কণ্ঠের গভীরে যে একটা ব্যথা ও দুর্বলতা তিরতির করছে তা জয়কে সাম্রাজ্য জেতার সুখ দেয়। ইচ্ছার বিরুদ্ধে পর্দা হটা, মর্যাদাসম্পন্ন যুবতীর বাড়িতে জয় আমিরের মতো অসাধু যুবক প্রবেশের অস্বস্তিতা উপলব্ধি করে জয় আমির গা দুলিয়ে হাসে। পায়ের ওপর পা তুলে বসল। হাত চাকিয়ে হাতঘড়ি কবজির ওপরে তুলে গায়ের চাদর গুটিয়ে নিয়ে সোফার উপরিভাগে হাতটা ছড়িয়ে বেশ আরাম করে বসে তবে অন্তর প্রশ্নের জবাব দেয়, বাড়িতে অতিথি এলে এভাবে ট্রিট করো? আরমিন নট গুড। ছাহব। অন্তু অবল্য, অতিথি ভেদে আচরণের রং ভিন্ন ভিন্ন রকমের হয়। আমারে অতিথি হিসেবে একটু বেশিই পছন্দ হবারই কথা। আফটার অল আমি। অন্তুর মুখের কাঠামো শক্ত হয়। রাবেয়া এলেন তখন। তার মুখে স্মিত হাসি। জয় নিজের ফর্ম চেঞ্জ করে ভদ্র হয়। রাবেয়ার হাতের ট্রের দিকে চেয়ে বলল, আরে চাচিমা, এসব কি? দুটো কথা বলতে এসেছি, তা না শুনে কিসব আয়োজনে লেগেছেন? আমি সকালে পেট ভরে খেয়ে বেরোই। উমম, ছেলে বেশি কথা বলো। একটু ধমক একটু স্নেহ মিলিয়ে রাবেয়া বলেন, খাও বাপ, আমি ঠান্ডা পানি আনি। অন্তু হতাশ হয়। তার মা তা ভীষণ সরল। যে কোনো মানুষকে বড্ড খাতির করেন, যুবক যুবতীকে বিশেষত। মহানবী যুবকদেরকে ভালোবাসতেন, তাই। সেই সময় জয় এক টুকরো খাবার তুলে দাঁতের আগায় ছোট্ট কামড় দিয়ে রাবেয়ার চোখ বাঁচিয়ে চট করে অন্তুকে চোখ মারল। শয়তানের মতো হেসে নিয়ে রাবেয়াকে জিজ্ঞেস করল, আজ কোনো আয়োজন আছে নাকি বাড়িতে চাচিমা? গম করছে বাড়ি কেমন? রাবেয়া হাসলেন, হরে বাপ, আমার ছেলের শ্বশুরবাড়ির লোক আসতেছে, সাথে অন্তরে দেখতে আইতেছে। জয়ের ভ্রু উঁচিয়ে হাসল, আচ্ছা, তাই নাকি? অন্তু মায়ের সরলতায় আফসোস করে, কিন্তু ভেতরে গেল না। কী উদ্দেশ্যে এসেছে জয় আমির, তা অনিশ্চিত। রাবেয়াকে একা এই লোকটার কাছে ফেলে যাওয়া যায় না। রাবেয়া জিজ্ঞেস করলেন, ক্যান আই চিলি বাপ?
জয় মধুর হাসি হাসল, আসলে চাচিমা, ক্লাবের চাঁদা নিতে এসেছিলাম, জোর জবরদস্তি নেই কোনো, ইচ্ছে হলে। রাবেয়া উঠে দাঁড়ালেন, এমনে বলতেছ কেন? পাড়ার ক্লাব তো আমাদের সুরক্ষা। হামজা, তুমি এরা তো শোনার ছেলে। দাঁড়াও, আমি আসি। রাবেয়া গেলে অন্তুর ওপর খ্যাঁক করে উঠল জয়, আম্মাজান তো ভালাই। তুমি শালিয়ের খিটখিটে কেন? অন্তু তাচ্ছিল্য করে হাসল, দুর্ভাগ্যবশত আম্মা আপনার প্রকৃতি জানে না। কেন এসেছেন সেটা বলুন। তোমারে দেখতে আইছিলাম। তুমি যা খাচড়া। ধন্য করলেন। দেখা হলে যান এবার। জয় রক রক করে এক গ্লাস পানি খেল। দুপাশে মাথা নেড়ে বোঝালো, সে যাবে না। অন্তু জেরা করল, আপনাদের ক্লাবের জন্য চাঁদা চাইতে আসতে লজ্জা করল না? কি কাজে লাগে ওই শয়তানের ঘাঁটি? সত্যি করে বলুন তো, সমাজের মানুষের কোন উপকারটা হয় ওখান থেকে? জয় অন্তুর অনাবৃত মুখের ওপরে ভেসে থাকা উজ্জ্বল চোখচোড়ায় তাকিয়ে চমৎকার হাসে, দাঁত কিরমির করে বলে, বাড়ি বয়ে এসে যদি থাপড়ে যাই, ব্যাপারটা খারাপ দেখাবে না? আরমিন, চুপ করো, নয়তো তোমার মাটা মানার মতন ভদ্রতা আমার নাই। থাপড়ে চারটে দাঁত উপরে দেব। বাড়ি অবধি যখন চলে এসেছি, তোমার গলা চিপে ধরে দম আটকে মারতে কতক্ষণ? অন্তু চুপ রইল। সে ভয় পাচ্ছে না, এমন নয়। জয়ের মতো উগ্র ছাত্রনেতাদের ভয় পাওয়াই তো নিয়ম। ওরা জলি। জয় মুখ ভেঙচে হাসে, আজ নাকি বলি দেয়া হবে তোমারে। কোন মনসুর আসতেছে দেখতে? নজর বুলিয়ে অন্তুর পুরো আপাদমস্তক উপর নিচ করে দেখে। ভালোই লাগছে। অন্তুর সেই নজর লক্ষ্য করে জমে গেল যেন। বাড়ি বয়ে এসে এক অমানব তার শরীর মাপছে। আতঙ্কিত শিহরণে তার গা ঝনঝন করে ওঠে। সে সময় রাবেয়া উৎফুল্ল পায়ে রুমে ঢুকলেন। তার হাতে জড়ানো মুচড়ানো দুটো 100 টাকার নোট। জয় কবিরকে ইশারা টাকা নিতে। রাবেয়া হেসে বলেন, চলবে তো। হবে এতে। কত কি দিয়েছে টাকা জয় দেখেনি। তার নজর ছিল অন্তুর শরীরে। ওভাবেই সে সন্তুষ্ট চিত্তে দ্রুত মাথা নাড়ে, চলবে। হ্যাঁ হ্যাঁ চলবে, চাচিমা। না চললে এক ধাক্কা মারব। সেসমি আমজাদ সাহেব এলেন। ভেতরে ঢুকে একটু অবাক হলেন। দেখা মাত্র উঠে দাঁড়িয়ে সালাম দিল জয়। জিলা স্কুলের মাস্টার কাকা যে। আসসালাম আলাইকুম কাকা। শরীর টরীর ভালো? আমজাদ সাহেব গম্ভীর হাসলেন, আল্লাহ পাক রেখেছেন ভালোই। কি ব্যাপার? জয় বলল, এই তো কাকা, বিশেষ কিছু না। এমনি এলাকা ঘুরতে বাইর হয়েছিলাম ছোট ভাইয়ের বেড়াদার নিয়ে। তোমার মাস্টার্স শেষ? কবে এসেছো ঢাকা থেকে? দিন কয়েক হলো। আপনি নাকি রিটায়ার করছেন? করতে তো সকলকেই হয় রে বাপ। আমজাদ সাহেব ভেতরে ঢুকে গেলেন। অন্তু গেল না। রাবেয়া জিজ্ঞেস করলেন, তোমার আব্বা আমারা সব ভালো আছে তো? জয় জয় একটু বিপাকে পড়ল এবার। ঠোঁট কামড়াল, এরপর কিছু ভেবে একটু হাসল, ওই পারে ভালোই আছে মনে হয়। মরার পর আর দুঃখ কিসের মানুষের? আঁতকে উঠলেন রাবেয়া, সে কি? কেউ নেই। জয় জবাব দেয় না। অন্তর এই প্রথম জয়ের মুখটা কিঞ্চিত শুকনো দেখল। প্রথমবার রসিক চঞ্চল জয়কে গম্ভীর ভার দেখায়। রাবেয়ার মায়া হলো তাগড়া ছেলের অমন নীরব অপারগ মুখ দেখে। সস্নেহে কাছে গিয়ে বসে চুলের ভাঁজে হাত বুলান, একা থাকো বাড়িতে? মামার কাছে থাকি। এর পর্যায়ে চট করে উঠে দাঁড়ায় সে, আজ আসি, আবার আসবো। উঠে দাঁড়াতেই একদম যেন তালগাছ দাঁড়িয়ে যায়, এতখানি লম্বা চওড়া শরীর। রাবেয়া তার পাশে ধানগাছের মতন উঠে দাঁড়ান। আচ্ছা, রাবেয়া বলেন, আবার আসবে? মাঝে মধ্যে আসবে কিন্তু। জয় আচমকা বলে ফেলল, আচ্ছা আম্মা। মুহূর্তের মাঝে সংশোধন করে, চাচি আম্মা। রাবেয়া বলেন, আম্মা বললে পাপ হবে নাকি? বলতে মন চাইলে বলবে। যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে আবার ফিরে তাকায় অন্তর দিকে। এবার দেখা যায় ঠোঁটের কোণে স্বভাবজাত বাজে হাসি। অন্তু চোখ নামিয়ে নেয়। বুকে অস্থিরতা, আতঙ্ক লাগে। জয় বেরোনোর সময় সেদিন পাড়ার দুটো মহিলা ঢুকেছিল অন্তুদের বাড়িতে। জয় সহ কবির, লিমনকে ঘুরে ঘুরে দেখছিল তারা। অন্তুর ভয় হয়েছিল কেমন। বাঁকা নজর, বাঁকা চিন্তাধারা মহিলাদের। না জানি কোথায় গড়ায় এই নীরব দৃষ্টি। বাইরে বেরিয়ে রোদ চশমা চোখে লাগায় জয়। বাইরে ভালোই রোদ। কবির বলল, ভাই, আমাদের ক্লাবের চাঁদার জন্য তো আগে এইদিক আসা হয় নাই। চাঁদা তো বাজারের সাইডে তুলি। তাতে কি? গতকালের পিকনিক আজ আছে, সেই জন্যে টাকা নিলেন। জয় বিরক্ত হলো, তোর মনে হয় আমাদের পিকনিক এসব বালের টাকায় হয় বা হবে? গুড় খাওয়া ছেড়ে দিয়েছিস,
নাকি বেশি খাচ্ছিস আজকাল? এ ব্যাপারে আর প্রশ্ন করিস না। অফ যা। কবির গোমরা মুখে বলল, কি কইরব তাইলে এই টাকার? জয় হাসল, দিচ্ছে কত? 200, ভাই। জয় নাক কুচকাল, একটু চুপ থেকে বলল, যা, আর কিছু লাগায় দিয়ে 1 প্যাকেট ব্যানসন এন্ড হ্যাজেস আনো। যদি হয় তো 1 বোতল বাংলা মালও আনতে পারিস। পিকনিকে যতক্ষণ রান্না শেষ না হয় চলবে। এম ড্যাশ ক্লাবের পেছনে বিশাল খোলা মাঠ। সেখানে ব্যাডমিন্টনের তারজালি টানানো, লাইট লাগানো হয়েছে, কোর্ট আঁকানো হয়েছে। কেউ কেউ র্যাকেট দিয়ে শাটল কর্ক টুকাচ্ছে সেখানে। ক্লাবের দোতলা মরিচা ধরা বিল্ডিং। দোতলার ওপরে পেছনের দিকে, মাঠের ওপরে খোলা বারান্দা বা ছাদ অথবা সিঁড়িঘরের মতো 7-8 জন ছেলেরা দাঁড়িয়ে বসে আছে সেখানে। অর্ধেক কার্নিশের ওপর শুকে দাঁড়িয়ে আপনমনে সিগারেটের ধোঁয়া গিলছে জয়। এই সময় সে গা গরম রাখতে ব্যাডমিন্টনে নেমে পড়ে। জম্পেশ পিটিয়ে যায়। ঘেমে নিয়ে একাকার হয়ে যায় শরীর। আজ রান্নার কাছে না গিয়ে বরং উদাস চোখের ওপরে উঠে এসেছে গিটারটা কাঁধে নিয়ে। তারপর থেকে একটা করে সিগারেট জ্বালাচ্ছে। হামজা ঢুকল। সকলে একযোগে দাঁড়িয়ে সালাম ঠুকল। হামজা জয়ের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি ভাবছিস? ভাবছি না। কি হয়েছে, কোনো সমস্যা? সমস্যাই তো। কি? জয় তাকালো। আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো, আমার জীবনে কোনো সমস্যা নাই। এই সমস্যাটা একটা সমস্যা না, ভাই। হামজা গম্ভীর মুখে বলল, সিগারেটটা দে। জয় দিল না। হামজা কেড়ে নিল সিগারেটটা জয়ের ঠোঁট থেকে। তাতে টান দিয়ে বলল, ভাবুক হয়ে আছিস কেন? আজ আরমিনকে দেখলাম। বিশেষ কিছু? না, নতুন কিছু। তাকায় হামজা। জয় শুভতোক্তি করে, চেহারা দেখেছি আজ ওর, ভাই। তাতে কি? শালি মেলা সুন্দরী আছে। মানে বহুতই তো দেখছি, এত ভালো লাগে নাই কাউরে দেখা। একদম চারে কোকারাক টাইপের সুন্দরী। কি চোখ, নাক, ঠোঁট, মাইরি। তাক লাইগা গেছিল আমার, সিরিয়াসলি। হামজা হেসে ফেলল, মাথার সার্কিট ফিউজ হয়ে গেছে তোর। হ, আগের বহু মায়া দেখছি, মাগার আমারে বিশেষভাবে আকর্ষণ করবার পারে নাই। আগেও ওর চোখ দেখছি, কিন্তু সেই রকমভাবে খেয়াল করি নাই। আজ কিছুক্ষণ খালি ভ্যাবলার মতো চাইয়া দেখছি। ছবাহ, এমনি যে ভাবশালীর, আবার যদি এমনে খুটকা খায় তাইলে তো। অবশেষে বিশাল সমস্যায় পড়েছিস। অর্থাৎ তোর সমস্যা শেষ। জয় হামজার চোখে তাকিয়ে হো হো করে হেসে উঠল, সাথে হামজাও। চট করে হাসি থামিয়ে বলল, ইচ্ছে করে কানের নিচে 4 খান বাজায়। কথা শেষ করে ঢোক গিলল, যেন কথা ফুরায়নি তবুও থামল জয়। হামজা হাসল। এরপর? জয় হাঁসফাঁস করে উঠল, এরপর থেকে শান্তি লাগতেছে না। বুকে বড় জ্বালা। আকাশের দিক তাকা আছি, মাঝে মধ্যে ফর্সা মুখটা ভাইসা উঠতেছে। যেমনে আগে সিনেমায় দেখতাম, চিঠির পাতায় চিঠি প্রেরকের মুখ, অমনে। দেখতে খুব ভালো। না, মেলা ফর্সা। নিজের হাতের পিঠ দেখিয়ে বলল, মানে আমার গায়ের রঙের সাথে মিলবে না। হিংসা হচ্ছে আমার। আমার সাথে দাঁড়ালে আমারে কালা লাগবে দেখতে। ওর কালা জামার হাতার ভিতর দিয়া হাতটা সেই রকম ফর্সা দেখা যাইতেছিল। হামজা হেসে ফেলল। জয়ের আর সব ফিউজ হয়ে গেলেও সে জীবনে নিজের ভাব নষ্ট করে কারো তারিফ করে না। জীবনে একটা প্রেম করেনি। গার্লফ্রেন্ডের নাকি কথা মানতে হয়, তারিফ করতে হয়, রাগ মানাতে হয়। জয় নিজেও কপালে হাত রেখে চোখ বুজে হেসে ফেলল। ধপ করে চেয়ারে বসে হাসি মুখেই ঘাড়ে হাত ঘষে আকাশের দিকে চোখ বুজে মুখ তুলে আড়মোড়া ভাঙল। হঠাৎই বলে উঠল, আরমিনকে লাগবে আমার। হামজা সিগারেট ফেলে দিল, লাগবে? গ্রোসারি শপের পণ্য নাকি? ভাই, জ্বালানোর জন্য হইলেও লাগবে। আমার তো এইটুকুও সহ্য হইতেছে না, আমি ছাড়া কেউ বলে দেখব। আজ নাকি কোনো শালার ছেলে দেখতে আসছিল ওরে, ওই শালারের পুন্দাতে মন চাইতেছে। এই শালা কবির আর লিমনও দেখছে। এই শালা, তোরা তাকাইছিস কে? চোখ সংযত রাখতে পারো না শালা। পুরুষের মূলগুণ হইল চোখের পর্দা করা। কিলবিল করে না। কবির জিজ্ঞেস করল ইতস্তত করে, ভাই, আপনি কি মায়ের প্রেমে পড়ছেন? গলা কাঁপিয়ে হাসল জয়। হ, অত্যাধিক মাত্রার প্রেম। এই প্রেমের খাতিরে উই চেঙ্গিরে কুরবান করতেও রাজি আছি রে কুইব্রা। সিলি বিয়ে নামতে নামতে বলল, ওসব আমার সিলেবাসের নাই হে। প্রেম হচ্ছে একটা কমিটমেন্ট, মানে আটকে থাকা। জয় আমির কোথাও কখনো কমিটেড হতে পারে না। ওসব বুদাইদের কামকাজ। মেয়েবাজি আলাদা বিষয়,
কিন্তু ওসব কাব্যিক প্রেম পীড়িতে আমার সিস্টেমে নাই। ছোটলোকি কারবার। নেমে গেল গিটারটা কাঁধে করে খোলা ছাদ থেকে। হামজা নেমে এলো জয়ের পিছু পিছু। বেশ ঠান্ডা পড়েছে। একটা স্লিভলেস শার্ট গায়ে জয়ের। কালো জ্যাকেটটা ঝুলছে কাঁধের ওপর। বেশ কিছুক্ষণ একটানা র্যাকেট পিটালো। গা ঘেমে প্যাকে হয়ে উঠল। চিৎকার করল মিউজিক বক্সের পাশে বসা থাকা ছেলের ওপর, গানের সাউন্ড বাড়া। ভাত খাও নাই শালা, দুপুরে এনার্জি ড্রিঙ্ক কিনে এনে দে একখান। ধুম ধারাক্কা গান বাজছে। জয় একাধারে র্যাকেট পিটিয়ে গেল। শাটল কর্ক সামনে আসছে তো গায়ের সমস্ত জোর দিয়ে পিটিয়ে যাচ্ছে। একবারও মাটিতে পড়ার সুযোগ দিল না। এমনভাবে দাঁত খিচে খিচে পিটিয়ে আঘাত করছে যেন কোনো চাপা খুব ঝাড়ছে উই পেটানোতে। ক্লান্ত হয়ে এসে ভেজা ঘাসের ওপর শুয়ে পড়ল। এই পথ আগেরই মতন, ঠিক তেমনই আছে। এই রাত সেই রাতের কত কথা বলে। চলে যাওয়ার বিষাদ সুর এখনো হৃদয়ে বাজে। তারপরেও কেন যেন এইখানেই ফিরে আসে। সব ভুলে গিয়ে আবার হারাতে চাই। তারপরের টুকু আর গাইল না। আবার নতুন সুর তুলল গিটারে। এবারে চাজাল সুর উঠছে। ছেলেরা বিমোহিতের মতো ঢুলছে তালে তালে। জয়ের প্রাণোচ্ছল চঞ্চলতা ক্লাবের ছেলেদের প্রাণশক্তি যোগায়। ওরা নেশাক্ত এক একটা জয়ের ওপর। জয়ের গানের গলা অদ্ভুত সুন্দর। কেমন এক গা ছমছমে মাথায় কেঁপে ওঠে গলাটা। যখন সে গলা ছেড়ে ব্রান্ড পার্টির মতো মাথা নাড়িয়ে পাগলের মতো গান গায়। জয় আবার গাইল, তুমি কি দেখেছ কবু, জীবনের পরাজয়। দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়। সকলের বিমোহিতের মতো চেয়ে জয়ের বোঝা চোখ দুটোর পানে। গলা ছেড়ে মনের গভীর থেকে গান গাইছে। একমাত্র বোধ হয় গান গাওয়ার সময় জয় মনের গভীরে ডুব দেয়, অন্যথায় তাকে কখনো সিরিয়াস বা ইমোশনাল হতে দেখা যায় না। অথচ এই গিটার তার বহিঃপ্রকাশ, অল্প একটু সত্যতা আর পরম স্নেহের ধন। আবারও অন্য সুর তুলে গলা বাজিয়ে চেঁচিয়ে গাইল, খাজার নামে পাগল হইয়া ঘুরি আমি আজমির গিয়ারে। এত করে ডাকলাম তারে, তবু দেখা পাইলাম না। ওরে পাগল ছাড়া দুনিয়া চলে না। ওরে মন পাগল ছাড়া দুনিয়া চলে না। রান্নার কাজে এসব দেখাশোনায় খুব পটু। নিজের একার তদারকিতে ক্লাবের শত শত ছেলেকে পাচ্ছে, যারা ওর পাপ দেখে না। হাতাটা হাতে নিয়ে মাংসে নাড়া দিতে গলা ছাড়ল। তুই পাগল, তোর মন পাগল। পাগল পাগল করিস না, পাগল ছাড়া দুনিয়া চলে না। হামজা ফোনে কথা বলছিল, দেখে মনে হয় সহ্য হলো না। দৌড়ে গিয়ে হামজার কাঁধে ওঠার চেষ্টা করল। হামজা তাল হারিয়ে পড়ে যেতে নিয়ে আবার ফোন টোন রেখে মাঠের ওপারেই তেড়ে গেল জয়ের দিকে। জয় ছুটছে অন্ধকারের দিকে, পেছনে তেড়ে দৌড়াচ্ছে হামজা। এখন বেশ কিছুক্ষণ দুজন অন্ধকারে কাটাবে। মাঠের আলের অপর বসে কিসের গল্প জমাবে। হামজার কাঁধে মাথা রাখবে জয়। এরপর রাত ফুরিয়ে যাবে। দুজন দৌড়ে আবার ঘুরে এলো। হামজা হাঁপিয়ে গিয়ে বসল শিশির ভেজা মাঠের ওপর। খানিক বাদে কোত্থেকে দৌড়ে এসে হামজার কোলে মাথা রেখে ঠান্ডা ঘাসের ওপর টানটান হয়ে শুয়ে পড়ল জয়। জয়ের সামনে হামজা নেতৃত্ব ও গাম্ভীর্য কোনোদিন টেকে না। যত সিরিয়াস মুহূর্তই হোক, ওই জয়ের সাধ্যই আছে হামজাকে জ্বালিয়ে এক মুহূর্তে সব বড় করার। ভোটের হিড়িক বেঁধেছে চারদিকে। শোরগোল লেগেছে এলাকা জুড়ে। পোস্টার লাগানোর ব্যস্ততা চলছে চারদিকে। পিবিআই কার্যালয়ে নতুন ব্যস্ততা। আখির মর্গ টেস্টের রিপোর্ট এসেছে। মুস্তাকিনের পূর্ব ধারণা কাটায় কাটায় মিলেছে। তার সন্দেহ মাফিক কারো বিরুদ্ধেই কোনো প্রমাণ আসেনি রিপোর্টে। মুস্তাকিনের এখন ইচ্ছে করল রিপোর্ট তৈরি করা ডাক্তারের মুখের ভেতরে পিস্তলের নল ঢুকিয়ে দিয়ে জিজ্ঞেস করতে, যে কারা আঙুল ঘুরিয়েছে রিপোর্ট অবাস্তব এবং স্ক্রিপ্টেড তৈরিতে। বেশ কিছুক্ষণ রিপোর্ট দেখে সেটা ছুঁড়ে ফেলার মতো টেবিলে ছুঁড়ে ফেলল। এমন কিছুই রিপোর্টে নেই যা দ্বারা অপরাধী শনাক্ত করা যায় বা কোনো ক্লু পাওয়া যায়। পুরো নিরপেক্ষ একটা রিপোর্ট, যেখানে শুধু প্রকাশ পেয়েছে আখিকে মারা হয়েছে কিভাবে, তার দেহে কি কি ক্ষতি সাধিত হয়েছে। লাশ আখির বাড়িতে পাঠানো হয়েছে। এখন আর ওদের বাড়িতে গিয়ে বিশদ জিজ্ঞাসাবাদ ছাড়া এই কেস টানার এনাদার কোনো ওয়ে রইল না। মুস্তাকিন বেরিয়ে এলো নিজের কেবিন থেকে। বাইরে কিছু কাজবাজ রয়েছে। বোরকায় আবৃত একটা মেয়ে এগিয়ে আসছে কার্যালয়ের ভেতরে। দাঁড়ালো মুস্তাকিন, ভ্রু কুঁচকে চেয়ে রইল। মেয়েটাকে চোখে পরিচিত লাগছে। ভার্সিটি চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, ধাক্কাও খেয়েছিল তার সঙ্গে এই মেয়েটাই।